ওঠে। ভালোবাসি না আমি আপনাকে। কেন আমার পেছনে পড়ে আছেন? আপনার পেছনে তো অনেক সুন্দর সুন্দর মেয়ে ঘুরে। ওদের কেন কাউকে উম, ওদের কেন কাউকে করে নেন না বিয়ে? আমাকে ছেড়ে দিন দয়া করে প্লিজ। সামনের চেয়ারে বসা সুদর্শন ব্যক্তিটির কোনো ভাবান্তর হলো না উপরোক্ত কথাগুলো শুনে। খুব স্বাভাবিকভাবে নিজের বন্দুকটা টেবিলে থেকে হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে কোমরে গুজে উঠে এগিয়ে আসে সামনে দাঁড়ানো রমণীটার একদম নিকটে। এসে দাঁড়িয়ে শান্ত চোখ তাকিয়ে খুব ধীরে কণ্ঠে বলে উঠল, কি জান, তোমার এই চোখ যে অন্য কথা বলছে। সাহেবের এমন কথায় আলো চোরা চোখে একবার আর চোখে সাহেবের দিকে তাকিয়ে আবারও সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিজের মুখের ওপর এসে থাকা ছোট ছোট চুলগুলো বাম হাতের সাহায্যে কানের পিঠে গুজে দিয়ে আমতা আমতা করে বলে ওঠে, দেখুন সাহেব, ভা যান এখানে যান এখানে দেখা দেখির কথা বলছো? বিয়ে আগে এটা মোটেও ঠিক না। আর তো কিছুক্ষণ মাত্র কষ্ট করে অপেক্ষা করো, তারপর না হয় সারাদিন রাতে। প্লিজ চুপ করুন আপনি, অসভ্য কথাগুলো বলা। লজ্জা করে না আপনার ছোট বোনকে এসব বলতে? আপন বোন না, তাছাড়া একটু পর আমাদের বিয়ে বেবি, রেডি থাকো। শুনতে পান না আপনি? করবো না আপনাকে বিয়ে। তুই কি চাস, বিয়ের আগে বাসর করি আমি? আলোকে সবটা কথা সম্পূর্ণ করতে না দিয়ে বাঁকা হেসে বলে উঠল সাহাব। আলো বিস্ময় চোখে তাকায় সাহাবের দিকে। এই লোকটা খারাপ আলো জানে, কিন্তু চরিত্রহীন এটা শোনেনি। আলো সেসব চিন্তা বাদ দিয়ে সাহাবকে আমতা আমতা করে জিজ্ঞাসা করে, মানে? মানে তুমি চাইলে বিয়ে পরে হবে, কিন্তু বাসরটা না হয় চুপ করুন আপনি দয়া করে। তুমি তো জিজ্ঞাস করলে। চুপ করুন আপনি দয়া করে। তুমি তো জিজ্ঞেস করলে। ভুল হয়েছে, এখন আপনি আসতে পারেন। সন্ধ্যায় পার্লার থেকে মেয়ে আসবে, চুপচাপ রেডি হয়ে নিচে চলে আসো। সাহাব কথা শেষ করে রুম থেকে বেরিয়ে নিজের গম্ভীর মুখ করে বেরিয়ে যায়। আর আলো ধপ করে বিছানায় বসে পড়ে, মাথার চুল খামচে ধরে বিড়বিড় করে বলতে লাগলো, মাফি আপনি, করবো না আমি আপনাকে বিয়ে। দরকার পড়লে এই বাড়ি ঘর ছেড়ে অনেক দূরে চলে যাব। আমার বাবা এমন ছিল বলে আমি আমার পরিবার হারিয়েছি, কিন্তু আর কিছু হারাতে চাই না। এতে যদি আমি স্বার্থপর হয়ে যাই তবে তাই হব। ভালোবাসলে যে পেতে হবে এমনটা নয়। আমি আপনাকে দূর থেকে সবসময় ভালোবেসে যাব। কিছু কিছু ভালোবাসা দূর থেকে সুন্দর, কাছে এলে তা ফিকে পড়ে। এসব ভাবতে ভাবতে আলো ঘুমিয়ে পড়ে। ভাইয়া, তুমি কি সত্যি ঠিক করে নিয়েছো আজকেই বিয়ে করবে? সাপারাত আমতা আমতা করে জিজ্ঞাসা করে সাহাবকে। সাহাব সাপারাতের প্রশ্নে বুড়ো কুচকে তাকায় ছোট্ট ভাইয়ার দিকে। অতঃপর নিজেও তেরাভাবে বলে ওঠে, তো তোর কি মনে হয় মজা করছি? এমা ছি ছি, তা কেন মনে হবে? আসলে বাবা তো দেশে নেই, আর দাদুনের তো শরীর ভালো না, তাই বলছিলাম। তোকে এসব ভাবতে হবে না, আমি বাবা আর দাদুনের সাথে কথা বলে নিয়েছি। আচ্ছা মা? আচ্ছা মা কোথায়? সাপারাত দাঁত দ্বারা জিভ কেটে বলে ওঠে। কিন্তু সাহাব সবটা শুনে না, উল্টো নিজে গম্ভীর মুখে বলে ওঠে, মনে হয় রান্নাঘরে, ওয়েট ডাকছি। সাফারাত কথাটা শেষ করে গলা ছেড়ে মাকে ডাকতে লাগলো। সাহাব কানে হাত দিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, ইস, কেন চোখে মায়ের কথা জিজ্ঞেস করলাম, তার থেকে ভালো নিজে খুঁজে নিতাম। সাহাব বিড়বিড় করার মাঝেই শারমিন তালুকদার রান্নাঘর থেকে এসে ছোট ছেলের কান টেনে ধরে বলে ওঠে, তোমার দাদুন অসুস্থ, সেটা ভুলে গিয়েছ? আহ, লাগছে মা, ছাড়ো। কান ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে সাফারাত। শারমিন তালুকদার ছোট ছেলের কান ছেড়ে দিল। বড় ছেলের দিকে তাকিয়ে বলে উঠল,
সব কাজ প্রায় শেষ, তোমার অ্যাসিস্ট্যান্ট আরিফ বলেছে কাজী এসে সন্ধ্যায় নিয়ে আসবে। আমাকেও কল করেছিল, বলেছে সব। অতঃপর তারা তিনজন টুকিটাকি কথা বলে। সাহাবের একটা ফোন আসায় সে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর যাওয়ার সময় বলে যায় সন্ধ্যার আগে চলে আসবে। শারমিন তালুকদার শারমিন তালুকদার নিজের শাশুড়ির রুমে শারমিন তালুকদার নিজের শাশুড়ির রুমে চলে যায়, আর সাফারাত ওপরে আলো রুমে আসে। তালুকদার বাড়ি কিছুটা রমরমে পরিবেশ, পাড়া প্রতিবেশীর সাথে অফিসের কিছু স্টাফ। যদিও বিয়েটা 1 মাস পরে হবার কথা ছিল, সাহাবের বাবা সেলিম তালুকদার বিদেশ থেকে আসার পর হওয়ার কথা। তবে কোনো এক অজানা কারণে সাহাব আজ সকালেই তার বাবার সাথে কথা বলে আজ সব ঠিক করেছে। এখন বিকেল 4টা বাজে, সাহাব এখনও আসেনি বাড়িতে। সাফারাত ফোন দিয়েছে, সাহাব বলেছে আধা ঘন্টার মধ্যে সে পৌঁছে যাবে। সাফারাত আর শারমিন তালুকদার সব আত্মীয় স্বজনদের আপ্যায়ন করছে, আর লিভিং রুমে ছোপায় শামলা তালুকদার হাসি হাসি মুখ করে বসে সবার সাথে কথা বলছে। কে বলবে তাকে কাল হসপিটাল থেকে আনা হয়েছে? এই তো তিনি এখন একদম সুস্থ। এসব ভাবতে ভাবতে শারমিন তালুকদার এগিয়ে এসে শাশুড়িকে জিজ্ঞেস করলো তার শরীর খারাপ লাগছে কিনা। তিনি শারমিন তালুকদারের দিকে চোখ গরম করে তাকায়, যার মানে আমি অসুস্থ না, তোমরা আমাকে সুস্থ হলেও অসুস্থ বানিয়ে দাও কেন? তোমাদের বুঝি আমি সুস্থ থাকলে ভালো লাগে না? শাশুড়ির এমন চাউনি শারমিন তালুকদার হেসে দিলেন, হালকা জড়িয়ে ধরে বলে ওঠে, এত রাগ করতে নেই মা, আমরা তো আপনার ভালোই চাই। শামলা তালুকদার নিজেও ছেলের বউকে এক হাত দিয়ে মাথায় রেখে মুচকি হাসে। এক ছেলে, তার আর কোনো সন্তান নেই। তবে শামলার খুব শখ ছিল একটা মেয়ের, কিন্তু তার স্বামী কখনো সন্তান না হওয়া নিয়ে মন খারাপ করতেন না। কিন্তু ওনার স্বামী ওনাকে সান্ত্বনা দিতেন। এভাবে দেখতে দেখতে ছেলে বড় হতে লাগলো। তারপর ছেলে এতিম একটা মেয়েকে বিয়ে করলেন। উনি বা ওনার স্বামী হাসি মুখে মেনে নিয়েছিল ওনাদের না বলে বিয়ে করা সম্পর্ক, আর শারমিনকে নিজের মেয়ের মতো করে ভালোবাসতেন, আর এখনো বাসে। আর শারমিন তালুকদারও নিজের মায়ের অভাবটা শামলা তালুকদারকে দিয়ে মায়ের ভালোবাসার শূন্য স্থানটা পূরণ করে নিলেন। এসব ভাবতে ভাবতে শামলা তালুকদার মুচকে আসে, কিন্তু হঠাৎ মুখ গম্ভীর করে বলে ওঠে, সব ঠিকঠাক নিয়েছিস তো? কোনো কিছু কমতি যেন না থাকে। মা ভরসা আছে? না থাকলে বুঝি এতবারই তো দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্তে বসে থাকতাম। আমি সব সকালেই ওকে দিয়ে এসেছি, শুধু এখন পার্লার থেকে মেয়ে আসা বাকি। শারমিন তালুকদারের কথার মাঝেই 2টা মেয়ে এলো। সাফারাত নিজে এসেছে মেয়েগুলোকে। মা তুমি ভাবি রুমে ওনাদের নিয়ে দিয়ে এসো, ভাইয়া পাঠিয়েছে। আচ্ছা, আপনারা আমার সাথে আসুন, মেয়েগুলোকে উদ্দেশ্য করে বলে শারমিন তালুকদার। বুঝতে পারছে এরা পার্লার থেকে এসেছে, তাই তিনি তাদের নিয়ে ওপরে আলো রুমের দিকে পা বাড়ালো। ওনার পেছনে পেছনে মেয়েগুলো এলো, কিন্তু আলো রুমে প্রবেশ করে শারমিন তালুকদার ভুরু কুচকে আসে। ওয়াশরুমের দরজা খোলা, বারান্দার দরজাটাও খোলা, রুমে কেউ নেই। শারমিন তালুকদার কপালে চিন্তার রেখা ফুটে ওঠে। তিনি বারান্দায় এগিয়ে গিয়ে থমকে দাঁড়ায়। এটা কি করে করতে পারলো আলো? এটা করার আগে একবারও কি মেয়েটার বুক কাঁপলো না? এতটা স্বার্থপর কি করে হলো? ম্যাম, আমরা কি চলে যাব? 2টা মেয়ের মধ্যে একটা মেয়ে জিজ্ঞাসা করে। মেয়েটার প্রশ্নে শারমিন তালুকদার সম্মতি ফিরে পায়। তিনি পেছনে ফিরে হালকা এসে বলে ওঠে, দরকার পড়লে আমরা আবার ডেকে নেব। মেয়েগুলো থমথমে মুখ করে চলে গেল। যাওয়ার সময় দুজনে কিছু কথা বলছিল, যা শুনে বাড়ির প্রতিটা মানুষ অবাক হলো। সাথে কিছু কিছু প্রতিবেশী মুখ টিপে হেসে টিটকারি করতে পিছু পা হয় না। এদিকে শামলা তালুকদার এসব শুনে কেমন করতে লাগলো। সারাফাত ওনাকে কোলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। শারমিন তালুকদার ততক্ষণে ড্রাইভারকে গাড়ি বের করতে বলে, আর তখনই ঠিক সাহেবের গাড়ি বাড়ির ভেতরে ঢুকে পড়ে। সাহেবের অ্যাসিস্ট্যান্ট আরিফ ড্রাইভিং করছে, আর সাহেব ফ্রন্ট সিটে বসা। বাড়ির বাইরে এত মানুষজন ভিড় থেকে সাহেব গাড়ি থেকে নেমে এগিয়ে আসতেই দেখে মিলে সাফরাত শামলা তালুকদারকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, আর ড্রাইভার গাড়ি বের করছে। যা দেখে সাহেবের বুঝতে বাকি থাকে না দাদুল আবার অসুস্থ হয়ে পড়েছে। আর আশেপাশে থেকে আসা কিছু কথা শুনে বুঝতে বাকি থাকে না দাদুনের অসুস্থ হওয়ার কারণ। দাদুনকে গাড়িতে তুলে নিয়ে সাফাত আর শারমিন তালুকদারকে সাথে নিয়ে
শারমিন তালুকদারকে সাথে পাঠিয়ে দেয় আর নিজেও নিজেদের পারিবারিক ডক্টরকে ফোন দিয়ে জানিয়ে দেয়। অতঃপর আবারও কাউকে ফোন করে কথা শেষ করে ফোন কাটে। তারপর আরিফার দিকে তাকিয়ে বলে ওঠে, এই এলাকা ছেড়ে যেন বেরোতে না পারে। আরিফ সাহেবকে চিন্তা না করতে বলে নিজেও বেরিয়ে পড়ে বাড়ি থেকে। আর সাহাব নিজের মাথায় চুল খামচে ধরে দোয়াতে তার পর বের করে বলে ওঠে, জান, একদম ঠিক করনি এটা। তুমি হয়তো জানোই না তুমি নিজের অজান্তেই কত বড় একটা ভুল করলে আর কতগুলো মানুষকে কষ্ট দিলে। কিন্তু তুমি কি ভেবেছো পালিয়ে গিয়ে বেঁচে যাবে আমার কাছ থেকে? তবে তুমি ভুল। আমার থেকে মুক্তি পাবে না কিছুতেই। আমার বেঁচে থাকতে হলে যে আমার তোমাকেই চাই। বন্ধুরা, এটাই ছিল আজকের গল্পের অংশ। সামনে কি হতে চলেছে? ভালোবাসার এই পথ কি আরো জটিল হবে, নাকি আরো কাছাকাছি আসবে দুটি মন? জানতে হলে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। সেই পর্যন্ত আমাদের সাথেই থেকো। আর ভালোবাসার এই যাত্রা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। কথা হবে পরবর্তী পর্বে।